আমার নাম ডক্টর দেলোয়ার হোসেন। আমি গ্রেটার ম্যানচেস্টারের টাইগার্স কমিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার সাক্ষাৎকার নিতে আসছি। এই সাক্ষাৎকার উদ্দেশ্য হলো যে সকল বাংলাদেশি 40 থেকে 70 দশকের মধ্যে 60 দশকের মধ্যে এখানে আসছে এবং তারা যে কষ্ট স্বীকার করে এখানে বসতি স্থাপন করছে তাদের সম্পর্কে কিছু ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আমরা জেনে নেওয়ার জন্যই আপনার এই সাক্ষাৎকার আমার উদ্দেশ্য। এবার আপনার নাম বলুন। আমার নাম আজিম মুক্তার আলী। আপনার জন্ম? আমার জন্ম শেওয়ারগাঁও, সিঙ্গার খাস। কোন সালে, কোথায়, আমার সে সম্পর্কে এবং আপনার বাল্যকাল সম্পর্কে কিছু বলুন। আমার জন্ম হইল গিয়া 12/5/1952 শেওয়ারগাঁও। আমার গ্রামের বাড়ি পোস্ট অফিস সিঙ্গার খাস, থানা বিশ্বনাথ। আমার বাল্যকাল জীবন হইল গিয়া, কারণ আমি তুলা লেখাপড়া করছি, অত বেড়া বেশি নাই। সিঙ্গার খাস প্রাইমারি ওয়ানে। আমাদের গ্রামে 2টা স্কুল আছে, বড় গ্রাম সিঙ্গার খাস। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমি আমার একলা, বোন 4 জন। আমার বোন 2 জন বড় আর 2 জন ছোট। আপনার কি ওই যে গ্রামে বড় হয়েছেন সেই গ্রামে কোনো স্কুল ছিল, লেখাপড়া করছেন কোথায়? গ্রামে স্কুল ছিল। আমার গ্রাম পাড়ার নাম হইল শেওয়ারগাঁও। আর সিঙ্গার খাস একটা এলাকা হইল গিয়া 4-5 হাজার গড় আছে, 2টা স্কুল আছে, পাঠশালা। প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলে আপনি সিঙ্গারগাঁও প্রাইমারি স্কুলে পড়াশোনা করছেন? পড়াশোনা করলেন ওই স্কুলে? আমি 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলেন। তো ওই গ্রামে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কি স্কুলে যেত, লেখাপড়া করছে? লেখাপড়া করতো। কত বড় বাড়ি ছিল আপনার বাড়ি? আমার বাড়ি তো বড় ছিল না। আমার বাপ চাচা 2 জন ছিল, আর বাপ চাচা ভাই 2 জন ছিল। 4টা ঘর ছিল। আপনার বাবা কি করতেন? আমার বাবা কি করতা, কারণ কৃষিজীবী আসলা, তোরা লেখাপড়া করছেন, অত বেশি নাই। আমার দাদাই লেখাপড়া করছেন, বাবার চাচাই 2 জন আসলা মুন্সি, একজন আয়াতুল্লাহ মুন্সি, একজন ইস্কন্দর মুন্সি, আর আমার দাদাই তোরা লেখাপড়া করছে। তো আপনার বাবা মা দেখাশোনা করতেন আপনাদের? যে মা তো লুক আফটার শোষণ, কারণ বাবা তো সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতা, কাজকর্ম নিয়ে নিজের কৃষি, আর মা তো লুক আফটার করতা। তো আপনার যে গ্রামে যে প্রাইমারি স্কুল, গ্রামের পাশে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে পড়লেন, সেখানে আপনার কিরকম পরিবেশ ছিল? স্কুলে টিচাররা কেমন ছিল? টিচার কি হিন্দু ছিল না মুসলমান তখনকার দিনে? পরিবেশ খুব ভালো ছিল। টিচার ছিল হিন্দু 1 জন আর মুসলমান 2 জন আসলাম স্কুলে, প্রাইমারি স্কুলে। তো তারপরে আপনি কোন সালে এদেশে করলেন, আসলেন? আমি 24 সেপ্টেম্বর 1967 আসছি। আপনার বাবা কেমন করে এখানে আসলো? বাবা তো মেডিকেল ফার্স্ট লেবার ফার্স্ট যেটা আছিল 57 ওর। বাবা আমার 57 ফার্স্ট পড়ছিল। ফার্স্ট হওয়ার পরে বাদর দিন আইছে, আগের দিন আইছে লন্ডন ফার্স্ট, বাদর দিন হজর ফার্স্ট সহজ হয়ে গেছেন গিয়া। আর অবস্থা কি আইয়া বাবার মনে আসিল না যে লন্ডন আইবা। আমরা তোলা ক্ষেত খামার আছে যথেষ্ট, আল্লাহ চলাফেরার বোঝ। তো লাস্ট মুহূর্তে আইতে হইল 61 বাবা লন্ডন। আবার 61 ফিরে আসলো। ফিরে আইসা কোথায় উনি বসবাস শুরু করলেন? আমার বাবা থাকতা বার্মিংহাম ওয়ালসলে পয়লা, থাকতা। এরপরে আমিও আইয়া উঠছি ওখানে ওয়ালসলা। ওয়ালসলা থেকে উনি কৃষি কাজ করতেন ওখানে আইসা? বাউন্ডারি গ্যাস কিন মিল আছিল, বাউন্ডারি গ্যাস কিন মিল কাম করতাম।
অ্যাসেম্বলিতে আপনি নিয়ে আসলেন, বয়স তখন কত? তখন আপনি যেখানে নিয়ে আসে আপনার বয়স কত তখন? এই সময় আমার বয়স আছে 15। 15। আপনার মারে নিয়ে আসলো না, আপনার এখানে নিয়ে? না, আমি ফ্যামিলি আগে ফ্যামিলি ছাড়া আওয়া যাইতো বয়বা সরে। তো আপনার বয়বাচ্চা দিয়ে নিয়ে আসলো আপনাকে। নিয়ে এসে আপনি কি করলেন? লেখাপড়া করলেন, সুযোগ নিলেন না? আপনার বয়স 15 বছর মাত্র। যে এই সময় কারণ লেখাপড়ার অত সুযোগ আছিল না, কারণ আমরা লেখাপড়ার দিকে অত আমার মানুষের খেয়ালও আছিল না। আমরা প্ল্যান আছিল, প্ল্যান প্রোগ্রাম যেন আমরা বাবা যারা আইসেন আমরা দেশের, কারণ বেশি অংশ তো সিলেটের মানুষ আইসছে, কারণ এই সময় প্ল্যান আছে যে 60 65 পেনশন ভাই আমরা এই দেশ থেকে যাই মুখে। এর লাগে লেখাপড়ার দিকে অত আমরা জোর করছি না। আমি কাজও স্টার্ট হয়ে গেছি, 16 বছর বয়স থেকে। তো ওখানে যে বাড়িতে উঠলেন, ওই বাড়িতে কজন লোকজন থাকতো? এই বাড়িতে আমরা প্রায় 40 জন আসলাম। এক বাসা, বড় বাসাটা আছে। কটা রুম আছিল বাড়িতে? রুম আছিল ফার্স্টটা 6টা রুম, আর নিচে আছিল 3টা। নিচে আছিল 3টা। তো এখানে ঢুকলেন, যে বাড়িতে ঢুকলেন, 40 জন থাকতো বাংলাদেশি সব মিলাইয়া। রাতে দিনে কাম করতো 3 শিফটে। ঘরের মধ্যে শিফট একজন থাকতো বেডে। কারণ কেউ কেউ থাকছি আমরা ধরি লোকা সিঙ্গল, কেউ কেউ ডাবল বেডও হলেও থাকছে মানুষ। জেলা জেলা যার সুযোগ হয়েছে, কারণ এই সময় এইরকম জোয়া ছিল না মানুষের ভিতরে, কারণ খুব একটা বালা সম্পর্ক আছিল। এখন তো একটু হিংসা নিন্দা বাড়ছে। এই সময় মানুষের একশো অন্যরা বুঝছো বাই বাই। তো এই যে আপনি ঢুকলে আইলেন এখানে শীতের দেশে, শীতের মধ্যে তখন বাড়িতে হিটার ফিটার ছিল না, কিছু ছিল কেমনে? হিটার কয়লার হিটার আছিল, গ্যাসের হিটার আছিল না, কয়লার হিটার, কয়লা জ্বালাই আমরা করতাম। আর ইলেকট্রিক হিটার আছে। আর বাথরুম টাথরুম? বাথরুম গরু আছিল বার্মিয়ামেদি, কারণ বার্মিয়ামেদি ফরায় গরু বাথরুম আছিল। আর পাবলিক বাথও আমরা বাথ করতাম, কলগরো বাত আছিল। কতটা লাগতো পাবলিক? মেজরিটি গরো বাত আছিল না, মাইনরিটি গরো। টয়লেট কোথায় ছিল, বাইরে না ঘরের ভিতরে? টয়লেট গরোর ভিতরে আছিল বার্মিয়ামেদি। আমি আইয়া পাইছি। এর আগে বাড়া থাকে যদিন আছিল কোন কোন গরো, আর এই চাউন বেশি অংশ বাড়া আছে। বাথরুম আছিল না, এটা ওল্ডাম। পাবলিক বাথে গোসল করতে যেতেন? পাবলিক বাথে সপ্তাহে একদিন, শনিবারে বা রবিবারে? শনিবারে। তো আপনি এখানে এসে কিসের কাজে ঢুকলেন? আমি পয়লা আমার বাবার কাছে আসলাম, বাউন্ডারি বাটার মিল কাম করতাম, কাস্টিং এর হেল্পার আসলাম। কারণ বালুস সিঙ্গল লোহার তো অন্যজন আছিল। আমি সান সিমেন্টের এখানে গুলিয়া দিত করতাম, সান মেশিন। আর কারণ এরপরে আমি 2-3 মাস কাম করার পরে আমার বাবা কইলা জানে আমার ফুয়ারের কাস্টিং কাম করাইতাম না, কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যায়। তো এরপরে আমি ফলিটে আইছিলাম, কিসমিস ফলিটে আইছিলাম ওরলাম। আমার বাবা এক মিটিং করছেন, তখন ব্রাডফুড আইয়া আমার গ্রামের সম্পূর্ণ মানুষ লইয়া একটা মসজিদ করবার দেয় দেশ। তো ওই সময় বাবা কইলা বলে, ও তারা কইলা বলে আমি কত পাও, আমার জিজ্ঞা করলো আমার গ্রামের কোনো মানুষ অনেক আসলাম। ও আমি কইলাম অত বলে কেন অত ভাই আর অত কষ্ট করে করতে ইনো আমরা বালা পয়সা আছে 5 পাউন্ড পাইবা তুমি। ওখানে কত পাইতেন কাম করতে জানেন? ফাউন্ডারিতে যখন কাম করতেন, ওইটা ফাউন্ডারি আছিল, হ্যাঁ, ওই ঢালাই কারখানা। তো ঢালাই কারখানা কাম করলে কত পাইতেন? আমি করলে 5 পাউন্ড, এই সময় 5 পাউন্ড অনেক বড় পয়সা। কয় ঘন্টা কাজ করতে হইতো? 40 ঘন্টা করতাম। ওভারটাইম আছিল? ওভারটাইম আমি করছি না, কারণ 40 ঘন্টাও করছি। 40 ঘন্টা করে 5 পাউন্ড দিত সপ্তাহ শেষে। সিঙ্গলের পয়সা কম আছিল, ডাবলের একটু পয়সা বেশি। তো যেখানে থাকতেন এখানে ভাড়া দিতেছে কত? ভাড়া তো আমার বাবাই দিছ, কারণ ভাড়া এই সময় আসিল না, 50 ফেনি ভাড়া আছে। সিট ভাড়া? সিট ভাড়া, সিট ভাড়া আপনার সিট ভাড়া 50 ফেনি। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো বাবাই জব করছে নি, কেন মেনটেন করছে নি, কেন আমি দিছি না। কারণ বাবা একসাথে অগুলের সাথে এক পাকে কিতা 3-4 জনে 4 জনে 5 জনে বিষয় খানো খাই। তাহলে কি করে ওই মুরগি টুরগি আইনা একদিন পাক করলে একসাথে চলতো? আগে তো মুরগি আপনারে কই মুরগিও বেশি অংশ আইতো, কারণ মুরগি জিতা মুরগি আইতো সব আইন থেকে আনতা, কেউ গরু আইন না খারতা। আর হাফতাতে একদিন গুছ আইতো, পেড়ির গুছ।
ওই জন্য কলদিন পাওয়া যাইতো না। হালাল মাংসটা পাওয়া যাইতো ওইদিকে? হালাল মাংস পাকিস্তানি সব আছে, বাঙালি সব আছিল একটা। বলছো এটা বলছো বলছিল কোন রাস্তা ছিল? 19 বাড়ি রোড, 70 নম্বর বাড়ি রোডে, 70 নম্বর রোডে ঘর, 70 নম্বর ঘর। আচ্ছা আচ্ছা, 70 নম্বর এখন ইয়ে থাকে, কি নাম জানি ওর নাম। তো এখান থেকে রোজডেলে ওল্ড নামে এলো কোন সালে? ওল্ড নামে আইসি আমি ডিসেম্বর, জানুয়ারিতে কিসমিস ডিসেম্বরে নিউ ইয়ার ডিসেম্বর 24 ডিসেম্বর আমরা মিটিং করছি ওল্ড নাম আমার বাবায়, আর বিরাটপুরে 67 আর 67 68 আমি ওল্ড নাম আইসি। ওল্ড নাম আইসি 67 বলো ইয়াটা হোলসেল ছিলেন, তারপর 68 ওল্ড নাম আইয়া তখন বাবাও চলে আসলো? জি না, আমার বাবাও না আসলো, ওই হোলসেলে আছে। আর আপনি এখানে এসে আরো জনের সাথে রইলেন? জি 68 তো কিসের কাম ধরলেন? কটন মিলে মানর মিলে আমি কাম করতাম। কটন মিলে কি কাম করতেন ওখানে? মানর মিলে আমি পয়লা ইয়া লেবারিং আসলাম তুলা দিন, এরপরে আমি ডফ হইলাম, ওখানে ডফ করা ডফ সুতা লাগানি, আর ডফ একটা আছে ওখানে সুতা হয়ে যেনে পয়লা ডফ সুতা ফাঁকানি একটা তুলা, এরপরে মেশিনও গেছি আমি। এরপরে মেশিনটা কি আমি আপনার 72 লাস্টে আমি 73 আমি জয় গেছি ইনচার্জ মিলর ইনচার্জ মানুষ লুকআফটার মানুষ লুকআফটার। আচ্ছা, তো ওখানে কত ঘন্টা কাজ করতেন কটন মিলে? আমি কটন মিলে কাম করছি 40 ঘন্টা। কত বছর এই কটন মিলে কাজ করলে? এই সময় আমি 10 পাউন্ড পাইতাম, ওভার টাইম শনিবার করিয়া করলেও 60-7 পাউন্ড মিলত। আচ্ছা, ডে না শিফট, 3 শিফটে কাম করা? দিনের শিফটে করতাম। দিনের শিফটে রাইটকে গেছি। হ্যাঁ, শিফটের কাজ আছিল, শিফটেও করা লাগতো মাঝে মধ্যে? না, শিফটেও আমি করতাম, কারণ 2টা থেকে রাত করে 10টা, আর বাদে রাইট গেছি। তো শিফট পেলে বেশিরভাগ বাংলাদেশি কাজ করতো না, বাইরের লোক ছিল না? এই সময় ইংলিশের লোকে আমি দিনও কাম করছি, যে সময় ইংলিশ মিক্স আসলা লেডিজ হল, আর আমরা বাংলাদেশিও অত বেশি আসলা না, মেজর আদা আসলা। তো এখানে তো সব মিলিয়ে তুলা ধোয়া ভুলা বাড়ি উঠতো, এর মধ্যে কোনো সেফটি টেফটি কোনো ব্যবস্থা ছিল তখনের দিনে? সেই সময়, কারণ যে সময় 67-68 এই সময় অত এয়ার কন্ডিশন আসিল না, এয়ার কন্ডিশন কম আছে। এয়ার কন্ডিশন করছে 72 পরে, এই সময় একটু কষ্ট হয়েছে, তুলা ধোয়া সব দিকে উঠতো। তাহলে সাপ্তাহিক দিতে পারে বেতন দিত? সাপ্তাহিক বিলিশিত পরে বেতন প্যাকেট পাওয়া যেত, ও তো জোর মাঝে দিত। তো এই যে পয়সা পাইতেন, এই পয়সা কোনো সেভ হইতো নাকি? সেভ তো কিছু হইতো, কারণ চাউলের বস্তা আছিল 2.5 পন, কত জানে চাউলের বস্তা আসলে চাউল তো আপনার 1 সপ্তাহে খাইতা না, 20 কেজি পাওয়া যেত। 20 কেজি না 45 কেজি? 45 কেজি পাওয়া যেত। আর মাংস আছিল না, মাংস আছিল, মাছ ম্যানচেস্টার গেলে মাছ আনতাম পারতাম, 100 আছিল। আর ওল্ড মাছের কোন শখ আছিল না সেই সময়, বাংলাদেশে কোনো মাছ আইছে বেড়ি। একদিন যে ওল্ড আওয়ার পরে একদিন বেড়ি আনতাম, মমরিজ শপ আছিল, মমরিজ টাউনের পরে, কারণ বাঙালি সব 72 পরে হয়েছে, এর আগে পাউন্ড 200 লিং হাফ করুন আছিল কেজি, জানি এখন তো কেজি হয়েছে অনেকটা, হাফ ক্রাউন, হাফ ক্রাউন, হ্যাঁ 2.5 পেনি। হ্যাঁ, তো আর মুরগি 200 লিং 100 লিং ওলা মুরগি মিলছে। তো এই যে ফ্যাক্টরি কাম করতেন, খাওয়া দাওয়া করতেন কোথায়? খাওয়া দাওয়া করে করতাম ঘরে, ওই খাওয়া দাওয়া লয়ে যেতেন না ক্যান্টিনে খাইতেন? খাওয়ার যদি না কি, কারণ শিফট তো 8 ঘন্টা শিফট করলে খানি গড়াইয়া খাওয়া যাইতো, ব্রেকফাস্ট করিয়া যাইতাম, আর ক্যান্টিনও নাস্তা করতাম, চা পানি,
2 separate. ওই ফ্যাক্টরি কামার সময় কতক্ষণ আপনার ইয়ে দিত, রেস্ট দিত? 8 ঘন্টার মধ্যে কোনো রেস্ট আছিল? রেস্ট আছিল, 8 ঘন্টা ব্রেক টাইম আছে চা খাওয়ার জন্য। জি 11টার সময়, 7টায় 6টায় ঢুকলে 11টা চা খেতে দিত, 10টা 10:30টায় চা খেতে দিত, 10 মিনিট 15 মিনিটের জন্য অফ দিত। তো কয়টায় যে স্পিনিং মিলে যে স্পিন্ডল, কত স্পিন্ডলের মেশিনে কাম করতেন আপনি? 450 আছে। 450 পয়লা আমরা 3টা 4টা মেশিন করছি, এরপরে 6টা বাড়তে থাকলো আর কি মেশিন, আমরাও বাড়াইছি। তারপরে পয়সা বলন দিত, বাড়াইয়া বাড়ছে গিয়া 12 সাইজ 6 মেশিনে। তো এই কতদিন এই কটন মিলে কাজ করলেন? আমি কটন মিল আমার 68 থাকি, একেবারে মনোর মিল বন্ধ হয়েছে 86। আমি তারপরে আপনার ইয়ে দিল, আপনার পজিশন কি ইমপ্রুভ করলো, বেতন কি বাড়লো? কত বেতন তো লাস্ট এসে পাইছি 7 সংগ্রাম পরে 2-2.5 পাইছি ওভার টাইম লাগাইয়া। তখন 86 এর দিকে 250 পাউন্ড পাওয়া যেত সপ্তাহে। জি 72 পরে বুঝলেন বেতন বাড়ছে, সাইজও বাড়ছে, খামও বাড়ছে। বেতন তখন পাওয়া যেত 86 কত বেতন, লাস্ট কত বেতন পাইলেন ফ্যাক্টরি যখন কাম ছাড়লেন? লাস্ট বন্ধ হয়ে গেল যখন ফ্যাক্টরি, লাস্ট বেতন পাইছি 250-360 পাইছি না, 200 স্ট্যাম্প ট্যাক্স নিয়ে 200 পাইছি। এবার বলুন, আপনার যখন এই দেশে বাবা যখন নিয়ে আসলো আপনার 67-এ, আইলেন কেমনে? আইসি সব বয়বাসারে তো প্লেন উঠলো করতে প্লেন তো ঢাকা থেকে না সিলেট থেকে তো ফ্লাইট আইতো, সিলেট থেকে আইসি, আবার পরে ঢাকা থেকে ফ্লাইট উঠছি, ঢাকা থেকে পাকিস্তান এয়ারলাইনে, করাচি পরে বাবার সাথে আইলেন? আমি আমার একলা আইসি, বাবা তো এখানে, বাবা খালি বাচ্চা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে আমি ইয়া থেকে টিকিট কিনে দিল, বাবা টাকা পাঠাচ্ছে টিকিট কেনার জন্য, ঢাকা থেকে আইসি। লইয়া তারপরে আইসা করাচি থামলো, করাচির পরে হিথ্রো রিসিভ করলো কে? আমার বাবা রিসিভ করছেন, বাবা রিসিভ করার পরে সোজা নিয়ে আসলো ওয়ালসলে। আচ্ছা, তো ওয়ালসলে তখন আপনার টিকিটের দাম কত ছিল? প্লেনের টিকিটের দাম টিকিটের দাম মনে হয় 10-12 হাজারের ভিতরে আছিল, এর ফ্রি নাই, আমি ফাউরি লাইছি আর কি। তখন পাউন্ড কয় টাকা পাউন্ড বিক্রি হইতো তখন? এই সময় পাউন্ড 18 টাকা আছিল, 18 টাকা 18 টাকা ছিল পাউন্ড না, পাকিস্তান জমানা। পাকিস্তান রুপিস তখন 18 পাউন্ড 18 টাকা ছিল, তখন 10-12 হাজার টাকা টিকিট, ওয়ান ওয়ে টিকিট। হ্যাঁ, আসলেন, আসে উঠলেন সে আপনার বাবার সাথে, হ্যাঁ ইয়েতে হোলসেলে, তারপরে এই কয়েক বছর পর দেশে গেলেন? দেশে আমি গেছি সংগ্রাম পরে, কারণ 72 মার্চও 19 মার্চও গেছি। আমার বাবা আইসিলেন সংগ্রামের 8 মাস আগে আইসেন, আমার নেবার দেয় আইসলে আইয়া পড়ে গেলা সংগ্রাম। তো আমার বাবা মনের মিল কাম করছেন, কটন মিল 8 মাস আমার নেবার দেয় আইসলা। আমি তো একলা বাবার সন্তান, আমি চাইলাম যে কিছুদিন আরো করিয়া যাই, কারণ বিয়া শাদী করি লইলে তো, কারণ আপনি ফ্যামিলি আইতে যাইতে সব সময়, বিয়া শাদী করবার আগেও যা টাইম মারলা, এটা হইল গিয়ে এটা ঠিক আছে, কারণ আপনার বেশি চিন্তাধারাও নাই, সবকিছু জানি, কারণ চিন্তা করে দিলাম যে কিছুদিন করিলাই। বাবা সিটি লেখন, এই সময় তো টেলিফোনও আসিল না, আমি কই আই মনে। এরপরে আমার বাবা আইয়া সংগ্রাম 8 মাস থাকতে হইলো, 8 মাস থাকিয়া বাবা 8 মাস কাম করছেন কটন মিল করিয়া। আমরা সংগ্রাম গাইয়া বাংলাদেশের সংগ্রামর, আমি এখন সংগ্রামের কথা যেহেতু কইছেন আপনি কিছু ইতিহাস করতে, বাংলাদেশ যখন আপনি যখন বাবা আসলো এখানে সংগ্রাম সময় কোথায় আসলেন? আমি ওর নাম আসলাম। সংগ্রামে যখন 70 সংগ্রাম শুরু হয় তখন আপনি কি করতেন? তখন ফ্যাক্টরিতে কাম করতেন? ফ্যাক্টরিতে আমার নিজের ঘর আছিল ওয়েস্টফিল্ড স্ট্রিট মনোমিলর লাগা 15 নম্বর ঘর আছে। সংগ্রামের সময় আপনি কি করলেন? আপনার কতজন লোক ছিলেন তখন এখানে ওল্ডামে? ওল্ডামে এই সময় লোক মানুষ দুদিনও 500-600 থাকে, অত মানুষ আছিল না। এখন তো 15-20 হাজার মানুষ আছে মাসে। ফ্যামিলি ছিল কয়জনের এখানে? ফ্যামিলি গোটা 2-4 জনের ফ্যামিলি আছে, বেশি মানুষ ফ্যামিলি কারোই ছিল না।
দুই একজনের ছিল, দুই আর সাইড সবাই 15-20 জন এক বাড়িতে থাকতো। জি, এরকম কোন বাড়ি 10-15 জন সহজে বাড়ি পাওয়া যেত না। জি না, হ্যাঁ জি না, বাড়ি ঘর কম আছিল এই সময়। আমরা এক এলাকার থাকতাম উপরে দিয়ে, ওই জন্য ফাদারস্টোন রোডের উপর গ্রেন স্কুলের আওতায়। তো আমরা এসে তখন এই সংগ্রামের সময় তখন আপনারা এখানে মোট বাংলাদেশে কিরকম ছিল, আর পাকিস্তানি কেমন ছিল এখানে? পাকিস্তানি যতজন আছিল, বাংলাদেশীও অত বেশি পাকিস্তানি আছিল না। ওখানেও পাকিস্তানি 20,000, বাংলাদেশীও 15-20,000 ইনশাল্লাহ। দুইও সমান সমান সমান। ওল্ডামে জি, রোজডেলে কেমন ছিল? রোস্টেলে পাকিস্তানি আছিল বেশি, আর বাংলাদেশে কম আছিল। কম ছিল। তো আপনারা কি করলেন সংগ্রামের সময় 71-এ? এখানে আপনারা কি করলেন সংগ্রামের সময়? আমি লিডার ছিল কে এখানে? আর সংগ্রামের সময় আমি কইতাম হইব আপনারে 1 নম্বর আমি, কারণ আমার শ্রদ্ধা জানাই আমার বড় ভাই মতিন সাহ, তাই না আসলা ইংল্যান্ডের লিডার আসলা, ম্যানচেস্টার প্রেসিডেন্ট আসলা, সিলেক্টেবলসের মালিক মতিন সাহ। কারণ আমি আমার বড় ভাইয়ের দায় আমি ইসলামিক সিলেট মতিন সাহ ম্যানচেস্টারে ছিলেন, আর ইয়া তো হয় বার্মিংহামে। বার্মিংহামে কেডা সিকিউর করেছিল? বার্মিংহামে ছিল পাশা, আজিল হক, এরা ছিল সংগ্রামের সময়। আমি এমন নাম তো লাগে ওর নামের কথা তুলিয়া ধরতে হবে, কারণ যদি ফাঁসা এরা বার্মিংহাম থাকবে মতিন সাহেব রিপ্রেজেন্ট করছেন মতিন সাহেব আস্তা ইংল্যান্ড ম্যানচেস্টার প্রেসিডেন্ট আসলা, আস্তা ইংল্যান্ড রিপ্রেজেন্টেটিভ পারসন। আর মতিন সাহেবর অবদান হইল কি আপনারে তোলা হইতে হইল, কারণ আপনি যে জায়গা তুলিয়া ধরছেন মতিন সাহেব হইলে আইয়ুব খান আর তাকে আরম্ভ করিয়া আপনি মতিন সাহেবের করে যায়। আইয়ুব খানেও মতিন সাহেবের কইয়া আইতে হইতো লন্ডন, যে আমি আইরা তাই আস্তা ইংল্যান্ডের লিডার আসলা, ফেডারেশনের প্রেসিডেন্ট আসলা। মতিন সাহেবর দ্বারা এই সংগ্রামের সম্পূর্ণ এক প্ল্যাটফর্ম হয়েছে, কারণ মতিন সাহেবের মাধ্যমে এরপরে কর্নেল উসমানী সাহেব আইসন, সমাজ সাহেব আইসন, আইয়া তাই মিটিং করছেন, আমরা ওর নাম করছি, ম্যানচেস্টার করছি, বুঝলেন। এরপরে আপনারে কই, কারণ জাস্টিক কবির সাহেব, ডক্টর কবির সাহেব ম্যানচেস্টার থাকতা ইউনিভার্সিটির, কবির সাহেব মতিন সাহেব মিলিয়া এক প্ল্যাটফর্ম করছেন। এরপরে জাস্টিক আবু সৈয়দ সাহেব আইসন, আইয়া তাই এক প্ল্যাটফর্ম করিয়া যে সময় সংগ্রাম লাগছে, আমরা টাউনে টাউনে তারা মিটিং করছেন, আমরা পয়সা তুলছি। এই ওর নাম সবুজ মিয়া সাহেব আসলা আর মুসুদ আলী সাহেব আসলা, খান সাহেব, আমরা মিলিয়া আমরা পয়সা তুলছি, মহজুল সাহেব। তারপরে হইল গিয়া আমরা ইনশাআল্লাহ ডেমনস্ট্রেশন করছি। কবির সাহেব, ডক্টর কবির সাহেব পয়লা ডেমনস্ট্রেশন আমরা টাউন থেকে স্টার্ট করছি, করিয়ার পরে হাইট পার্ক গেছি, কারণ হাইট পার্কে তো আমরা গেছি ডিসেম্বর যে সময় সংগ্রাম আরম্ভ হয়েছে। এর আগে তো অগাস্টে তো আমরা তাবলকার স্কোয়ারে প্রথম গেছে, প্রথম প্রথম গেছি, এরপরে বার্মিংহাম থেকে এটা অর্গানাইজ করছে প্রথম মতিন সাহেব। হ্যাঁ, এরপরে ট্রাভেলকার স্কোয়ার, এরপরে আমরা তো ডাউন স্ট্রিটেও গেছি, বুঝলেন। এরপরে বড় ডেমনস্ট্রেশন হয়েছে হাইট পার্ক। হাইট পার্ক হয়েছে, অথচ পাকিস্তান নিয়ে আমরা চাইছে মারামারি করতো, তাই জন্য আপনি আসলা কিনা এটা এটি করছে। এরপরে আমরাও আগাইছি, এরপরে পুলিশে আমরা দেশ প্রশাসনে আমরা অনেক সাহায্য করছে। ওল্ডামও মেইলাইন তো আমরা লোকে মাইট করতে চাইছে। তখন আপনার যে সংগ্রামের সময় এই যে বিবিসি, আইটিভি টেলিভিশনের কি প্রোগ্রাম কেমন দিত বাংলাদেশ সম্পর্কে? ও বাংলাদেশ সম্পর্কে তো যেদিন প্রোগ্রাম দিত, টেলিভিশন তো আসিল না। আমরা ভেসে সেকেন্ড হ্যান্ড টেলিভিশন আইনে আমরা এক গরু আনলে একটা 100 জন বইয়া দেখছি। টেলিভিশন তো কোনো গরু আসিল না। আপনি 67 আসলা, 68 আসলা নে, কারণ টেলিভিশন আসিল না। আমরা টেলিভিশন এই ক্ষমতা আসিল না, টেলিফোনও আসিল না কেউ, বুঝলেন। তো সংগ্রামের সময় 1-2 গরু সমুদ্র মিয়া সাহেবের গরু, আমরা লিটার সমুদ্র মিয়া সাহেব, আসলাম মজুল সাহেব, এরা গরু 2টা টেলিফোন আসিল, বুঝলেন। ওল্লামে লিটার আসলা আমরা তানার জুনিয়র, আমরা সমুদ্র মিয়া সাহেব আসলা, মজুল সাহেব আসলা, মুসুদ আলী সাহেব আসলা, খান সাহেব, আমরা মিলিয়া আমরা এক প্ল্যাটফর্মে হুশিয়ারুল্লাহ সাহেব আমরা ইয়ত লীগ গঠন করছি। ইয়ত লীগ গঠন করিয়া এই জাস্টিক আবু সৈয়দ চৌধুরীরা তো আমি 15 দিছি, কারণ আমরা বাংলাদেশ সংগ্রামের জন্য
কিরকম কন্ট্রিবিউশন করতে হবে? কন্ট্রিবিউশন তো 20 পাউন্ড করি। 7 দিতেন না মাসে, না রেগুলার দিতেন না? জি না, 20 পাউন্ড করি আমরা। চান্দা যে সময় ফোর্সে চান্দা তুলছি বুঝলেন, এরপরে কেউ তলবও দিছি বুঝলেন। চান্দা কার কাছে জমা দিতেন আপনারা? এসব টাকা টেকা যাই তো আমরা বাংলাদেশ ফান্ডটা কাছে শুরু করতে। ফান্ডটা তো মতি হিসাবে ইন্ডিয়া, এই পয়সাটা তো ইন্ডিয়ার মারফতে যাইতো, অস্ত্র যাইতো বুঝলেন। যাই হোক, মতি সাহেব গোসখান সাহেব যাই আসলাম সিন্ধানি তার বাড়ি বিশ্বনাথ না এরার মাধ্যমে পয়সা তারা জাস্টি কাগজ হিসাব লাগাইয়া, কবি হিসাব লাগাইয়া তারা ইন্ডিয়ার মারফতে আমরা মাল অস্ত্র কিনিয়া দিছেন বুঝলেন। এই সময় অস্ত্র জোগাড় করতে হয়েছে, আমরা অস্ত্র তো আসিল না, অস্ত্র কিনতে হয়েছে। যাক, তো এই গেল সংগ্রাম করলে আপনার মিটিং করলেন, একটা করলেন ট্রাফেলগার করে, একটা এরপর একটা করে হাইড পার্ক। এখানে মতিন সাহেব লিডারশিপ দিচ্ছে ম্যানচেস্টার ইয়ে থেকে, আর লন্ডন। হ্যাঁ, তো এবার বললেন আপনি, তারপরে কি হলো আপনার? আপনি তখন দেশে গেলেন কোন সালে? আমি দেশে গেলাম তো সংগ্রাম পরে, কারণ 19 মার্চ 72 সংগ্রাম শেষ করেও আমি যাই কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি দেশে গেলাম। দেশে যাই কি করলেন? দেশে গিয়ে তো আমি বিয়ে করলেন। দেশে কোথায় বিয়ে করলেন আপনি? বিয়ে করছি আমি সাতকতা না, মইনপুর। আচ্ছা, তাহলে আপনার স্ত্রীকে নিয়ে আসলেন বিয়ে করে? না, রেখে আসলেন? 86 আমি লিখে আইছি। এর আগে বিয়ে করে দেশে রেখে আসলেন? দেশে কদিন বছর কদিন পরে এই দেশে আবার ফিরে আসলেন? শাদী করার পরে। শাদী করার পরে তো 2-3 বছর পরে গেছি। 2 বছর পরে দেশ থেকে ফিরে আসলেন? না না, 6 মাস পরে। বাবা কি এখানে থাকতো আপনার? বাবা আর আইসেন না, বাবা সংগ্রাম করে জেনে গেছে আর দেশে থাকতেন, দেশে জায়গা জমা দেখাশোনা করতেন। তারপরে আপনি এসে ওল্ডামে চলে আসলেন। বাড়ি কিনলেন কখন আপনি? বাড়ি তো আমি কিনছি, কারণ বাড়ি আগরও আছে, এরপরে এই বাড়ি আমি কিনছি লাস্টে। কোন বাড়ি আর একটা আছে 63 ওসবর্ন স্ট্রিট আমার। আমাদের শীতকাল, খুব বেশি শীত ছিল এইদিকে। হ্যাঁ, বড় অন্ধকার, তখন আমরা অন্ধকার তো সবসময় এরকম সূর্য আলো দেখা যায় না তখন দিনে, অন্ধকার ছিল তাই না? সময় অন্ধকার থাকতো। তো সেই সময় আমরা কি করতেন? শীতের মধ্যে কেমনে আপনার এই যে ছোটবেলা আসলেন, শীতে আপনার কেমন লাগলো যখন শীতের সময় দেশে আসলেন? সেই সময় শীত যদিও বইয়া থাকে, সেই সময় পরিবেশটা আছিল অত্যন্ত বালা, কারণ জিনিসপত্র দামও আছিল কম, মানুষের ভিতরে মেলমিল আসছিল। আমরা ঘুমাইতেন আপনি যে শীতের মধ্যে আইলেন গরম দেশ থেকে, এখানে শীত স্নো, এখানে সবসময় স্নো পড়তো তখন। আমরা যে বরফে ঢাকা, তারপরে বৃষ্টি পড়তেছে, অন্ধকার, সূর্য দেখা যায় না, এর মধ্যে 9 মাসে সূর্য দেখা যায় না তখন। কয়লার ফায়ার দিয়া তো আমরা দিয়া রাখতাম, আর গড়টাকে যাইবার সময় কয়লার ফায়ার যে আগুন জ্বলতো, ও আগ্নেও গরম থাকতো। আর জ্বালাইতেন কেমনে? জ্বালাইতাম এটা একটা জ্বর মতো আছিল, ছোট দলা, এটা হঠাৎ আগুন দিলেও, এটার নামটা পাগলাম আমি বুঝাইনি, হঠাৎ দিলেও দেওয়ার পরে কয়লার মাঝখানো দেওয়ার পরে চলই দিয়া আগুন দিয়েলে বুঝানি, বস আগুন ধরিলেই তো কত থাকলেও গলা জ্বালে ঘর অন্ধকার হয়ে যেত, ময়লা হয়ে যেত, ডাটি হয়ে যেত না? ডাটি অত তো হইতো না, কারণ কয়লার দুমা যাইবার তো পথ আছে। এই জেনে দেখেন আপনি, এইটা তো বন্ধ করছে, এইটা পথ আছিল তো এটা আপনার অসুবিধা ফিল করেন নাই এদের যখন এই ঠান্ডার মধ্যে? এদের ঠান্ডায় সকাল 6টা ঘুমতে খাইয়া পান্তা ভাত খাইয়া যাইতে তো ফ্যাক্টরিতে। হ্যাঁ, সেই সময় তো পান্তা ভাত ব্রেকফাস্ট করিয়া যাইতাম ফ্যাক্টরিতে, নাই নি? পান্তা ভাত তো গুস্ত ভাত খাইয়া যাইতাম, নাই নি? গুস্ত ভাত না, পান্তা ভাত না, গুস্ত ভাত খাইয়া যাইতাম। তো আসল জিনিস হইল কি, আপনারে কই ব্রেকফাস্ট করিয়াও যাইতাম, গেলেও এই সময় ফেরিবে যদিও বরাফ পড়ে, একবার 68 বরাফ পড়ছিল, আপনারে কই মেইল বন্ধ করে দিয়েছে, দরজা বরাফ কাটিয়া দিতে দেওয়ার পরে তো গিয়া বাস চলছে, ইলাসে ফোর্সে কয়েকবার পড়লেও, কারণ এই সময় ঠান্ডা শরীরও শক্তি আছে, ইয়ং বয়স আছে, তো পয়লা আইলাম, পরে কিছু অনুভব করতাম যে কি ওটা আইলাম,
দেশ খেলাধুলা করতাম, রেটি খেল খেলতাম, কফটি খেল খেলতাম, বল খেলা খেলতাম। কি অর্থ আইলাম কেন? কারণ ইলাম ইয়ং আসলা না, মোর বেশি অংশ বয়স্ক মানুষ আসলা। তো শেষে আল্লাহর হুকুম হইলে মাশাআল্লাহ জয় গেছে। তারা যে সময় ইংলিশ ইংলিশ কথা বার্তা শিখে নিলাম। এরপরে মাত আমি মানুষের লগে চললা, লিটার লগে চললাম, মতি সাহেবের লগে চললা, এই মাত কথা কিছু আমি আমার দেশের লেখাপড়া আমি করবার কেনাকাটা, বাজার যাওয়া এসব করা কেমন করতেন আপনি? সব তো ইনশাল্লাহ আমি তুলা দিনের ভিতরে আমার জোর মাঝে আইছে। আমি যেহেতু কমিউনিটি লিডার হল লগে চলন ধরছি, আবার পর থাকি আমার চলা আসিল না যেনে আজে বাজে মানুষের লগে, কমিউনিটি লিডার হল লগে তারা মাত কথা মানছে, তারা লগে মাত কথা মানছে। কিবা ফ্যাক্টরির তারা মাত কথা ফলো করছি, তারাও আগে হইতো যেন কথা বুঝাইয়া হইতো। এই মাত কথা থেকে ইনশাল্লাহ আমার। আপনারা যখন এখানে আসেন তখন তো কোনো মসজিদ ছিল না, নামাজ আদা করতেন কি? নামাজ আদা করতেন নি তখনকার দিনে? মসজিদ আসিল একটা, মতিন সাহেব নামাজ আদা করতেন নি তখন আপনারা? কম আছিল। আমি আপনার কই নামাজ রোজা কম আছিল, মসজিদ আছিল 4 স্ট্রিট হললাম একটা মসজিদ, একটা গড়ের মাঝে মতিন সাহেব করছিল পাকিস্তানিরে লইয়া। এই মসজিদও মুরব্বিয়ারা ওজনে ঈদর উদর নামাজও তারা পড়তার, 2-4 মুরব্বী হতো পড়তা। ঈদের নামাজ ঈদ করতেন কেমন? করতেন নি? ঈদ করছি, ঈদ করলে তো ধরলকা এই হাত দেশ দেশ এখন বানাইল পিঠা টিঠা, সংসার টংসার সবকিছু। এখন তো আমরা ফ্যামিলি আওয়ার পরে ইলা আমরা নাই। ঈদর নমাজ পড়ছি এখানো বেল গেরাই উঠে ওইটা হায়ার করিয়া পড়িয়া আমরা নমাজ পড়িয়া আমরা খাম কাজে গেছি। কি আমার মধ্যে আমরা ছুটি দিত তারা এই সময়ও বুঝছে আমরা যদি ছুটি চাইতাম, আর যারা ছুটি নিত না এরা খাম থেকে দিলেই তো বুঝলেন, কারণ হয়তো যাও গিয়া, কারণ 2-4 জনে চাইতো না যেন মাছ পড়তো, হয়তো যাও গিয়া। তো এই দেশে যখন আপনাদের মানুষ মরলে কি করতেন তখন দিনে? মানুষ তখন তো আপনাদের মরলে ওই অবস্থা আমরা তখন কি করতেন? মরলে ডেড বডি, আমি 2 ডেড বডি 67 পাইছি ওরলাম আইয়া। মজুল হোসেন সাহেবের অ্যারেঞ্জমেন্ট করছেন, সমুদ্র সাহেব করার পরে আমি নিজেও তারা লগে। তো আসল জিনিস লগে ডেড বডি পয়সা তুললে আমরা মিল্লা পয়সা তুললে ফাটাই লিত দেশ। আর যদি কেউ ডেড বডি হয়তো কেউ নাই, অন্য গাড়া হইতো। তাহলে আর যাতে চাঁদরাতে উঠে আপনার কোনো দেশে পাঠাই দিতেন। তো এরপরে আপনার ফ্যামিলি কখন আনলেন? 86 আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে লিয়ে আসলাম। হ্যাঁ, কি হলো ছেলে মেয়ের আপনার কত বড় ছিল? তো মেয়েদের এক মেয়ে আসলা, কারণ ওই 5 থেকে 6 বছর বয়স। এই মেয়ের পরটা হইল কি 85 জন্ম, আর 86 হয়ে গেছে। আচ্ছা, তারপর কি বড় মেয়ের কি? বড় মেয়েটার ওই তাপ হয়েছিল, টেম্পারেচার হায়ার হয়েছিল। শিশু বিভাগের ডাক্তার যারা মতিন সাহেব নাজির সাহেব শিশু বিভাগের ছিলেন, ওই লইয়া গেছলা, লইয়া যাওয়ার পরে দাওয়াই দিছে, কারণ বুড়া মানুষের দাওয়াইটা দিলাইছে। দাওয়াইটা অনুভব করছে না মনে করি, আর এই দাওয়াই খাওয়ার পরেও বাচ্চাটার বেইনটা দাম এসে গেছে। তো বেইনটা দাওয়াই সবার পরে আমি মনে করলাম উদ্দেশ্য আনি না চিকিৎসা। তারা দেখলো ওল্ডাম হসপিটালে, দেখছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি, তারা নিয়ে বেইন পরীক্ষা কথা করছে। করার পরে তারা কইল যে বেইন দামিশ করে দিয়েছে, ডাক্তার করে গাল দিছে তারা দেশের। তো আমরা দেশ তো বেইন দামিশ করলে কোনো কিছু করবার নাই, একটা না একটা বা করে লইব। সেকেন্ড মেয়ে আমার 85 জন্ম হয়েছিল, লইয়া আসলাম 1 বছর। তো এই মেয়েটা আমার ডিগ্রি দিছে মাশাআল্লাহ, লাস্ট ইয়ার 2 বছর আগে লাস্ট ইয়ার ডিগ্রি শেষ করিয়া তাই নৌকা হসপিটালের নার্স। আচ্ছা, মেয়ের স্কুলে ভর্তি করলেন? ছোট মেয়েকে স্কুলে ভর্তি হলো, সে জিসিএসসি পড়লো এখানে, তারপরে ডিগ্রি করলো নার্সিং এ। ডিগ্রি করছে সলফোর্ড ইউনিভার্সিটি। কোন সাবজেক্ট গুলো? নার্সিং এ না মেডিকেলে? হসপিটালের নার্স, নার্স হিসেবে এখন হসপিটালের নার্স চাকরি করতেছে, যে ম্যাটারনিটি নার্স। নার্স আর আরো একটা 2 মেয়ে আছে না, ছেলে। আর আবার মোট হলো 4 ছেলে মেয়ে, এখন 4 ছেলে, 3 মেয়ে 1 ছেলে, 3 মেয়ে 1 ছেলে, এখন 3 মেয়ে আছে আর 1 ছেলে। মেয়েরা আর ছোট মেয়ে কুড়ি করে কি করতেছে এখন আপনার? এক মেয়ে কলেজ আছে,
আর এক মেয়ে ও হাই স্কুল শেষ করি 6 মনে যাই। ছেলেরা কি পড়াশোনা করেন আপনি? ছেলে কলেজে পড়াশোনা করিয়া টেস্ট কর পড়াশোনা বেশি করে নাই? জি না, এখন টেস্ট করে চাকরি করে। আর ছোট মেয়েরা স্কুলে পড়াশোনা করছে না? এখন কলেজ আর এখন 6 পড়া যাই গিয়ে উঠছে। তো ওরা লেখাপড়া ভালো ইনশাআল্লাহ মোটামুটি করতেছে। তো এরপরে আপনি ঘর কিনলেন কখন? ঘর তো আমি কিনছি বহুত আগে। এক ঘর কিনছিলাম 85 এর আগে। আপনি যে এখন বলেন সামাজিক কাজের সাথে আমরা জড়িত, আপনি এই যে বাংলাদেশি যারা এখানে আছে, বাংলাদেশি ছেলে মেয়েরা অন্যান্য কমিউনিটি ইন্ডিয়ান বা পাকিস্তানি থেকে অনেক পিছনে আছে লেখাপড়া বা চাকরি বাকরিতে, তার কারণটা কি বলেন দেখি? মাশাআল্লাহ, আমরা ধরিলোক আমরা কমিউনিটি যদি আগে খুব পিছনে আছে, এখন তো ইনশাআল্লাহ আমরার মাঝেও বালা বালা গেছে। এইটা তো আসল জিনিস হলো কি, আপনি আপনার বাচ্চারে একটু নজর দিতে হইব। কারণ মা বাপর নজর না থাকলে, যারা বাচ্চা কাচ্চার দিকে মা বাপর খেয়াল থাকে না, এই বাচ্চা কাচ্চা ওই জন্য বর্তমান অবস্থা গাঞ্জা ড্রাগ এই কিছু জড়িত। আপনি আপনার বাচ্চারে খেয়াল রাখতে হইব যে আপনার বাচ্চা কোথায় গেল, হয়ে গেল, বুঝলেন? স্কুলে লেখাপড়ার করেন কিনা আপনার বাচ্চার, কারণ কোন রকম চলে আপনি দেখতে হইব। নাই না, আপনি না দেখলে আপনার বাচ্চা কাচ্চা তো অধপতে যাইব। বর্তমান অবস্থায় বাংলাদেশি বাচ্চা কাচ্চা অনেক গাঞ্জা ড্রাগে জড়িত। কেউ দেয় আমরা, কারণ আমরা তো মাশাআল্লাহ আমি অ্যাকশন নিলাম, বললাম কমিউনিটিও জানোই আমি, কারণ আইসি থেকেও আমার এইটা হইল কি, কারণ আমি ধন সম্পত্তি চাইছি না। আমার ফ্রেন্ড বন্ধু সকল মিলিয়নার সকল, আমি বর্তমান অবস্থায় ওই গরুর মালিকও বাচ্চা কাচ্চা লইয়া থাকলাম। আর আমি কমিউনিটির লগে জড়িত, মসজিদ মাদ্রাসার লগে সবসময়, দেশে বিদেশে জড়িত। ইনশাল্লাহ দেশও কমিউনিটি মসজিদ মাদ্রাসা স্কুল এইসব আমরা অনেক কিছু পোস্ট অফিস করছি। এইখানেও আমরা, কারণ সবকিছুর লগে জড়িত। বর্তমান অবস্থায় আমি মসজিদের মতল্লি সেন্ট্রাল মসজিদের নাম, কারণ মসজিদের লগে দোয়া করবা। আমরা প্রজেক্টটা অতি সত্তর স্টার্ট করলাম, কারণ পুরা দমে গুমুজ দিয়া মসজিদটা বানাই দেওয়ার চেষ্টা করলাম দেশের মতো। প্রায় 3 মিলিয়ন খরচ হইব মসজিদ। তো আল্লাহর রহমতে বর্তমান অবস্থায় 11টা মসজিদ আছে বললাম, আর পাকিস্তানি তো আছে, বাংলাদেশি। তো মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা অনেক, কারণ যারা বাচ্চা কাচ্চার দিকে সুনজর আছে, বাচ্চা কাচ্চা অনেক আগ্রহ। আমরাও চাই বাংলাদেশি বাচ্চা কাচ্চা আগ্রহিত, কারণ গাঞ্জাটা আগে জড়িত থাকতো না। হয়েছে এখন বলেন বাংলাদেশি ছেলে মেয়েরা এদেশে এত সুযোগ সুবিধা, বিনা পয়সা লেখাপড়া, সবকিছু ইউনিভার্সিটিতে লেখাপড়া মোটামুটি বিনা পয়সায়, সুযোগ থেকেও তারা কেন উপরের দিকে প্রগ্রেস করতেছে না? এবং কি করলে, এবং ডাইভার্ট হয়ে যেতেছে মদ ড্রাগ এটা সেটা, এবং এই দেশের কালচারের সাথে মোটামুটি জড়িত হয়ে যাচ্ছে। তাহলে আপনার ভবিষ্যতে কি আমাদের দেশের এই পুরীরা দেশের সাথে কোনো সম্পর্ক রাখবে কি? আমি যেটা মনে করলাম, যদি নাকি আমরা যারা, কারণ মা বাবা আছি, মুরব্বিয়ান আছি, কমিউনিটি লিডার বলা আছি, আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করি, বাচ্চা কাচ্চারে আমরা দেশ শিখাই, দেশে যাওয়া আসা করাই, বুঝলি? তো বাচ্চা কাচ্চা যাইব। আর যদি নাকি আমরা বাচ্চা কাচ্চার দিকে খেয়াল করি না, তো এই দেশও বাচ্চা কাচ্চা এই দেশ চিন্তা নাই, অনু থাকবো, অনুজ করবো। এ লাগে আমার বিশেষ করে অনুরোধ হইল কি, আমি কমিউনিটির সবসময় অনুরোধ করিয়া থাকি। আর কমিউনিটির লগে আমি সবসময় আমরা বাচ্চা কাচ্চার লেখাপড়ার দিকে সবসময় আমি মিটিং হইয়া থাকি, যেন বাচ্চা কাচ্চার দিকে একটু খেয়াল করবা। আমরা বাচ্চা কাচ্চা অধপথে যার, কারণ গাঞ্জা ড্রাগও জড়িত। আর আমি এটা নিয়ে কাউন্সিলর জব্বার আমি খুব একটা অ্যাকশন নিলাম, কারণ এটা নিয়ে, কারণ বাচ্চা কাচ্চার ড্রাগ থেকে গাঞ্জা থেকে সামনে হিরাইল যায়। আমি বেশি অংশে কারণ কাউন্সিলর জব্বার লইয়া চেষ্টা করব। আপনি তো সংগ্রামে, এই দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক কাজ করছেন যত জানি। তো এই আপনাদের বাংলাদেশ স্বাধীন করলেন, স্বাধীন করে আপনার যে এত মানুষ রক্ত দিল, এই স্বাধীনতা পাওয়ার পরে আপনি কি পেলেন? আপনি কি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন করলেন, সে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে না হয় নাই? আমরা তো স্বাধীন করছিলাম যে আমরা দেশ, আমরা কারণ পাকিস্তানে লুটটা খাইলাম আমরা দেশ থেকে, আমরা দেশ পেপার বনে সিমেন্ট বেড়ে গিয়া পাকিস্তান ছিল খাইতে হয়। তো ওই হিসাবেও আমরা দেখলাম যে আমরা সম্পূর্ণ পয়সা তারা পাকিস্তান নিয়ে এস্টাবলিশ। ওই সময় করাচি এয়ারপোর্ট দেখছি আমি, কারণ 2টা এয়ারপোর্ট আছে, 2 সাইডে ল্যান্ডিং করতো।
কারণ কেরাসির আমি দেখছি জিন্নাসাবর কয়বরের সামনে মোটরওয়ে রাওয়ালপিন্ডি যেটা নিচে এই দেশও আইয়াও আমি এরকম দেখছি না। আমি কেরাসি থাকছি 2 দিন, এরপরে আপনারে কই ইকানো আইয়া দেখলাম। কারণ দেখার পরে সংগ্রাম আমরা জড়িত হইলে আমরা মনে আছিল যে আমরা দেশটা ওই দেশ হওয়ার পরে আমরা সোনার দেশ। কারণ আমরা দেশ চা আছে, চামড়া আছে, সবকিছু আছে, কারণ ধান আছে, কমলা আছে, সবকিছু আছে। আমরা বই পুস্তক পাইছি আর দেখছিও, চাইছিলাম সোনার হরিণ পাইতাম, কোনো কিছু পাইছি না। মন্ত্রী মিনিস্টার সব পকেট হলো আমাইছে পয়সা আমার ইয়া তারা সোনার হরিণ দৌড়ার। কারণ যেমন পালুর বাড়ি দেখা যায় দেন, তার বাড়ির 14টা হরিণ, সোনার হরিণ। হ্যাঁ, আমরা হারিস সাহেব উপদেষ্টা আসলা তার বাড়ি, এরা বড় বড় মন্ত্রী সাহেব বড় বড় গাড়ি দৌড়ার, বড় বড় বাড়ি। তারা চিন্তা করতো যদি আমরা 30 লক্ষ মা বইনের ইজ্জত লুটছে, আমরা হুকনারুটি খাইয়া ডেমনস্ট্রেশন করছি লন্ডনে, ম্যানচেস্টারে, বার্মিয়ামে, যতখানে আমরা বাঙালি মানুষ আছি, আমরা পাকিস্তানি লোকে মাইক দরবার করছি এই দোষও। কারণ এইগুলা চিন্তা করতো যদি আমরা মা বইনের ইজ্জত লুটছে, কারণ এগুলা চিন্তা করলে তারা এই হারাম দন অর্জন করলো না, করিয়া আজ বড় বড় গাড়ি বাড়ি, আর আজকে জেল খাটলো না। আজকে আমরা দেশের কই যদি নাকি তত্ত্বাবধায়ক সরকার আইতো না, আমরা দেশ কই চলে গেল না, আমরা তো একটাও চিন্তা। এখন বলেন আপনি এই দেশে, এখন এবার বলেন দেখি আপনি এই দেশে আসার পরে আপনি যে এখন যে সুযোগ সুবিধা পেয়ে আপনার ছেলে মেয়ে যে লেখাপড়া সুযোগ দিতে পারছেন, এই সুযোগ আপনি থাকলে কি পাইতেন? দেশও তাহলে তো কারণ ফাইলানে কিলা মন্ত্রী মিনিস্টার সাহেব তারা বাচ্চা তারা ক্রেডিট কলেজ আর গ্রামার স্কুলও পড়াইল না। আর আমরা বাচ্চা তো আমরা দেশও থাকলে এরকম সুযোগও পাইলাম না, পড়াইবার সুযোগ পাইলাম না, লেখাপড়া। কারণ তারা পকেট 5 বছরে মন্ত্রী সাহেব হইলে পরে, এমপি সাহেব হইলে পরে চায় জানে কয়েকটা বাড়ি আর কয়েকটা গাড়ি আর ঢাকা একটা ধানমন্ডি কিংবা বনানি একটা বাড়ি দ্বারা ওখানে করারও তারা চেষ্টা করে। তারা তো দেশের মানুষের দিকে না খেয়াল। তারা যদি দেশের মানুষের দিকে খেয়াল থাকতো, দেশের মানুষ কোন রকম কুমার, কোন রকম থাকে, কোন রকম খা, এরকম যদি খেয়াল থাকতো আজকে এইরকম করতো না, আর আমরা এই বেজ্জতি সৃষ্টি করতো না। আপনাদের এখন ব্রিটেনের নাগরিক, তাই না? আপনি কি এই দেশে থেকে খেয়ে আপনার এই দেশের পরিবেশের সাথে তো প্রায় মিলে গেছেন, আপনি কি সুখী না? ভবিষ্যতে আপনি কি করবেন? দেশে চলে যাবেন না এখানে থাকবেন? আপনি সুন্দর প্রশ্ন করছেন ডাক্তার সাহেব। দেশও হকলে চাই যাইতো, কারণ দেশও আমরা জন্মস্থান। আমরা দেশও গেলে আজকে আমরা দুদিনও এই দেশও বাড়ি গাড়ি তাকে বাসাই করি, আমরা দেশও জানি সুন্দর নাই। আমরা দেশও গেলে আমরা বুঝি জানি আমরা দুদিনও 3 অক্টে খাই তবু সুন্দর। এই দেশও যত আমরা বাড়ি গাড়ি থাকুক না কেন, এই দেশও আমরা দেয় সুন্দর নয়। আমরা বাচ্চা কাচ্চা বুঝে জানে, কোন বাচ্চা কাচ্চা দেশও নিলে দেশ দেখিয়া আনন্দ হয়, আর কোন বাচ্চা কাচ্চা দেশের পরিবেশ দেখিয়া বাচ্চা কাচ্চা চাই দেশও যাইতো না, ঘুষ যেহেতু তিয়ার ফুটাইয়া ফেরেশানি আরম্ভ হয়। বুঝলেন তো, ওখান তত্ত্বাবধায়ক সরকারের সময় তো কোনো ফেরেশানি নাই ইয়ার ফুটো, কারণ কেউ কথা মারতে পারেন না, কারণ যার যে স্বাধীন মতে যার মানুষ স্বাধীন মতে আর তো ও হিসাবে যদি ওলা দেশ থাকে, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা দেশও যাইব, পরিবেশ বাধা দেবে। আপনাদের ছেলে মেয়ে তো এখানে বড়, এই দেশের পরিবেশে বড় হইতেছে, এইটা দেশে গিয়ে তাদের দেশের পরিবেশ আর বাংলা এই দেশের পরিবেশ অনেক তফাৎ, ওই জন্য তো ওরা থাকতে পারছে না। তো তারাকে আপনি কি মনে করেন ভবিষ্যতে আপনার নেক্সট জেনারেশন তারা কি দেশে যাবে কোনোদিন? ইনশাল্লাহ দেশও, কারণ আপনার বাচ্চা কাচ্চাদের দেশও নেওয়া না করবেন, আশা নেওয়া করবেন, ইনশাল্লাহ যাইব বাচ্চা কাচ্চা। যারা বাচ্চা কাচ্চা সবসময় যাওয়া করে যাইব, বাচ্চা কাচ্চারা দেশ যদি দেখায়, দেশের পরিবেশ দেখান, দেশের সঙ্গে একটা কমিউনিকেশন রাখুন, ইনশাল্লাহ যাইব। আর যদি আপনি কমিউনিকেশন রাখেন না তো এই দেশে থাকতে হইব, আর এই দেশও আপনি বুঝেন নি জানে সারা জীবন আমরা বাচ্চা কাচ্চা থাকতে পারবো বললে হলা। কারণ আমরা কয়েকদিন আগে যে সংগ্রাম আরম্ভ হয়েছিল অলরাম, পুলিশ যদি সফট হয়ে যায়, এরিকিউট চাকরি থাকি গেল, কারণ আমরা বহুত কষ্ট করে দিতে হয়েছে এরিকিউটরে। কারণ যে সময় দরজায় লাইট টানি মারামারি আরম্ভ হইল, কারণ এরপরে তো ওরলাম থেকে মাইরা আরম্ভ হইয়া ব্রাডফুড বার্লি সকলখানে মাইরা আরম্ভ হইল, গাড়ি বাড়ি কত কিছু জ্বালাই লইছে, মানুষ মারছে মরছে। এই জন্য এইরকম পরিবেশে কারণ যদি সৃষ্টি হয়, কারণ মানুষ থাকতে পারবো বললে আমি তো মনে করি না। আমরা যে সময় টনি বেলায়ের স্পেশাল চেয়ারম্যান করিয়া দিলা, কারণ 60 জনের একটা গ্রুপ করিয়া আমরা লোকে মিটিং করলো, কারণ মিটিং করার পরে কারণ আমি কাউন্সিলর জব্বার আসলাম, আমার মালিক আছিল মন্দান শাহ আসলাম, আমিও তুলিয়া ধরছিলাম
যে দোজ এই প্রবলেমটা ক্রিয়েট করছে এই কেউটে বললাম পুলিশের সুপার দিয়ে আসলাম এরপরে তো তারে রিটায়ার দিয়ে লাইছে তারে তো চাকরি থাকি বরখাস্ত করতে পারে না রিটায়ার দিলাইছে বয়স হয়ে গেছে তো কত হইল কি পুলিশ যদি প্রশাসন যদি ঠিক থাকে এই দেশের ঠিক থাকতে পারবা প্রশাসন ঠিক থাকে না কারণ আপনি বুঝেন না যত আপনি পৌঁকা না কেন এই দেশও কারণ এই দেশের টাকা হাট পড়বো কোন সময় আমরা মানুষ কালীমাটি থেকে আইতে হয়েছে ইন্ডিয়া থেকে আপনি জানেন আপনি বয়স্ক মানুষ তো এই দেশেও আমরা থাকবো করলে কি আশা আছে এবার ফাইনালি এবার বলেন আপনি এই যে এই দেশে রইলেন থাকলেন জীবনের কতটুকু সুখ সমৃদ্ধি পাইলেন ব্যর্থতা আর কৃতকার্যতা কতটুকু আপনার পাইলেন এই জীবনে সার্থকতা মাশাআল্লাহ আমি জীবনের সার্থকতা ওখানো আমার কারণ আমি ইংলিশ কমিউনিটির লগে বাঙালি ওল্ডাম কাউন্সিলের লগে আমি মিলস আছে পাকিস্তানি কমিউনিটি বাঙালি কমিউনিটি বেশিংশ বাঙালি কমিউনিটি আমি ইনশাআল্লাহ আমার সব ভাই বন্ধু জানা আছে ইংল্যান্ডেরও কন্যারে কন্যারে লিটার হলে আমার চিনি কারণ জানা আছে যে আমি কমিউনিটি কাজ করি এইরামে লাগি আমার কোন সময় ব্যর্থতা আমি মনে করি না কারণ কেউ লাগি এই দেশও আমি আইসি থেকে আমার মানুষের মায়া করে কমিউনিটির লোকে জড়িত থাকায় কাউন্সিলের লোকে জড়িত থাকায় আমি ওয়ার্ডও পাইছি কয়েকটা কাউন্সিলে দিছে ওল্ডাম হসপিটালে দিছে হল মিলিয়া দিছে ওয়ার্ড ওল্ডাম কর্নিকলে দিছে ইনশাআল্লাহ আমি সবসময় সকলের মায়ার চৌকে আছি ইংলিশ বাঙালি সবই মায়া করে আমার ধন্যবাদ আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার সময় দেওয়ার জন্য তো এবং আমাদের টাইগার কমিউনিটির আমার ধন্যবাদ রইল আসসালামু আলাইকুম আমিও ডাক্তার সাহেবের ধন্যবাদ দিলাম আপনার সাথী সঙ্গী যারা আছেন ধন্যবাদ দিলাম আমি আর আমার জেনে কারণ এই কষ্ট ঠান্ডার মধ্যে আইয়া আমার ইন্টারভিউ নিশ্চয় ইনশাআল্লাহ